সহযোগিতা হবে। আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কি ইতিহাস, আমাদের নেত্রী এবং ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ইতিহাস আপনারা বিচার করে দেখবেন। আজকে সমস্ত দেশে যারা সন্ত্রাসের রাজনীতি করছে, সেই অমিত শাহ নরেন্দ্র মোদীকে পরাস্ত করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গলে। উনি কিভাবে পরাস্ত করেছেন? উনি জাতপাত, ধর্ম এবং বিভাজনের রাজনীতি করেননি। উনি উন্নয়নকে সামনে রেখে ওয়েস্ট বেঙ্গলের জনসাধারণের কাছে সমর্থন এবং আশীর্বাদ চেয়েছেন এবং 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। কেন হয়েছেন? গুড গভর্নেন্সের জন্য হয়েছেন, সুশাসনের জন্য হয়েছেন। ঠিক সেই স্বপ্নটা আমরা তৃণমূল কংগ্রেস থেকে ত্রিপুরা রাজ্যের জন্য দেখছি। আমরা কথা দিচ্ছি যে পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে পৌরসভা গঠন করবে, আমি মনে করি যে শহরের জনসাধারণের জন্য, প্রত্যেকটা শহরের উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেস কাজ করবে। আমাকে ত্রিপুরায় একটা সভাতে একজন প্রকাশ্যভাবে এসে বলল যে কোনোদিন দুর্গাপূজার সময় লোডশেডিং হতো না, কিন্তু এখন লোডশেডিং হয়। আজকে আগরতলা শহরে আবর্জনা দেখেন, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা বাজারে। আজকে পৌরসভার কি অবস্থানে আছে সেটা আপনারা বিচার করবেন। যে ওরা বেরোজগারি শেষ করে দিবে, মূল্যবৃদ্ধি শেষ করে দিবে, 50,000 সরকারি চাকরি দিবে এবং একটা মিস কল দিলে প্রত্যেকটা পরিবারে একটা করে চাকরি দিবে। আপনারা বিচার করে দেখেন যে বিগত 3.5 বছরে কতজন যুব সমাজের সদস্যরা এই সরকারের পক্ষ থেকে আপনারা কয়টা চাকরি পেয়েছেন। আজকে আমার মনে আছে সেই দিন যিনি বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং RSS এর বিভিন্ন নেতৃবৃন্দরা ত্রিপুরাতে এসে বলেছিল যে 10,323 শিক্ষক যাদের চাকরি হাইকোর্টের অর্ডারে বাতিল হয়েছিল, সেই শিক্ষকদের চাকরির সমাধান বিজেপির সরকার হলে হবে। আজকে বিচার করেন দেখেন যে 100 জন শিক্ষক, আজকে 100 জন শিক্ষক মারা গেছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি, সেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং বিজেপির সরকার তাদের পাশে দাঁড়াতে পারেনি। আপনারা বিচার করে দেখেন, যারা বলেছিল যে একটা মিসড কল দিলে একটা পরিবারের চাকরি হবে, সেই আসামে ভারতীয় জনতা পার্টির নেতা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এখন নিজেই ত্রিপুরার থেকে মিসিং হয়ে গেছে। যারা বলেছিল যে বিজেপির সরকার হলে 7th পে কমিশন লাগু হবে 30 দিনের মধ্যে, আপনারা বিচার করে দেখবেন যে 7th পে কমিশন লাগু হয়েছে কি না। ওরা কি বলেছিল যে 2016 থেকে 7th পে কমিশন ডিআরএস অ্যালায়েন্স ইত্যাদি দেওয়া হবে, কিন্তু সেটা আজ পর্যন্ত করা হয়নি। সেই ভারতীয় জনতা পার্টি যারা 2014 এবং 2019 এর নির্বাচনে বলেছিল বহুত হুই মহঙ্গাই কি মার, আব কি বার মোদী সরকার। আজকে ডিজেল পেট্রোলের দাম এই ভারতবর্ষের ইতিহাসে এত 100 টাকার উপরে যায়নি, যেটা ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে হয়েছে। আজকে আপনারা বিচার করে দেখেন যে মূল্যবৃদ্ধিকে এত বড় ইস্যু যে ভারতীয় জনতা পার্টি করেছিল, আজকে তাদের কাছে জবাব নেই। আজকে সাধারণ মানুষকে, ছোট ব্যবসায়ীকে, কৃষককে, মা বোনেদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যে মূল্যবৃদ্ধির জন্য আজকে দেশে গরিব জনতার কি পরিস্থিতি। আগামী 25 তারিখ পৌরসভার নির্বাচন, আপনারা বিচার করবেন। ত্রিপুরার প্রত্যেক শহর উন্নত হবে, ত্রিপুরার প্রত্যেক গ্রাম উন্নত হবে। আমার বিশ্বাস যে ত্রিপুরার বাসিন্দারা অনেকেই আপনারা ওয়েস্ট বেঙ্গলে যান, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে প্রত্যেক জাতি, ধর্ম এবং শ্রেণীর মানুষের জন্য কাজ করেছেন, তাদের উন্নতির জন্য কাজ করেছেন, সেটা আপনারা আপনাদের চোখের সামনে দেখতে পারবেন। আমার বিশ্বাস যে পৌরসভা নির্বাচনে আগামী বিধানসভা
ত্রিপুরায় যদি বলেন সকলের সামনে প্রকাশ্য জনসভা বা পথসভা, তো এটি সেক্ষেত্রে আমার প্রথম সভা ত্রিপুরার মাটিতে। আমি ত্রিপুরার মানুষকে প্রণাম জানাচ্ছি, আগরতলার মানুষকে প্রণাম জানাচ্ছি, ওরিয়েন্ট চৌমুহনীর সকলকে প্রণাম জানাচ্ছি। যারা বয়স্ক তারা আমার প্রণাম নেবেন, বাকিদের শুভেচ্ছা। মঞ্চে রয়েছেন মাননীয় সাংসদ সুস্মিতা দেব, সবে গতকাল রাজ্যসভায় সদস্য হিসেবে শপথ নিয়েছেন। রয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক এবং অন্যান্য শীর্ষ নেতৃত্ব এবং আপনারা সবাই। আপনারা সবাই অল্প বিস্তর জানেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মাটিতে লড়াইয়ের পাশাপাশি সময়ের ডাকে সাড়া দিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ত্রিপুরার সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিনের, ফলে একটা নতুন চেহারায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যে মানুষের সঙ্গে কাজ শুরু করেছে। আমি ঠিক এই জায়গাটায় সংক্ষেপে আরেকটি ভূমিকা করে রাখি, কারণ আমি যাদের সমালোচনা করব, আমার প্রতিপক্ষ রাজনৈতিক যে দলেরা, তারা বলতে পারে ত্রিপুরার সঙ্গে আমার কি সম্পর্ক, আমি কেন হঠাৎ ত্রিপুরায় এসেছি। আমি প্রথমেই কৈফিয়তটা দিয়ে দিতে চাই, যারা আমার সমালোচনা করবেন, আমি 100 বার প্রশ্ন তুলেছিলাম পশ্চিমবঙ্গের যুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জি, তারা ডেইলি প্যাসেঞ্জারি করেছেন, ডেইলি প্যাসেঞ্জারি বাংলার মাটিতে, তবু মমতা ব্যানার্জিকে হারাতে পারেননি। আমি যারা সমালোচনা করছেন তাদের বলি, রাজনীতিক মঞ্চে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে এই সভা হয়তো আমার প্রথম সভা, কিন্তু ত্রিপুরার সঙ্গে আমার সম্পর্কটা নতুন নয়। যেহেতু প্রথমবার মাইকের সামনে, তাই আমি খোলাখুলি বলে দিতে চাই, আপনাদের এখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রণম্য শ্রদ্ধেয় নৃপেন চক্রবর্তী, তিনি ছিলেন আমার বাবার পেশেন্ট। আমার বাবা কলকাতার পিজি হাসপাতালের চিকিৎসক ছিলেন। নৃপেন চক্রবর্তী কলকাতায় যেতেন এবং বাবার কাছে চিকিৎসা করাতেন। সেই সূত্রে বাবাকে খুব স্নেহ করতেন। নৃপেন বাবু আমার কলকাতার বাড়িতে অনেকবার গেছেন, আমিও ত্রিপুরায় এসেছি এবং আমার বাড়িতে সুন্দর সুন্দর বেতে বা হাতের কাজের যা উপহার আছে, সেগুলি তখন আপনাদের মুখ্যমন্ত্রী কমরেড নৃপেন চক্রবর্তীর উপহার দেয়া। পরবর্তীকালে আমি যখন পুরোদস্তুর সাংবাদিকতা করেছি, আপনাদের এর আগের মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার, তাকে আমি শ্রদ্ধা করি, আজও শ্রদ্ধা করি। তার সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক। এমন দিন গেছে, আমি কলকাতা থেকে সকালের ফ্লাইটে এসেছি, দুপুরে কমরেড সরকারের সঙ্গে দেখা করেছি, সন্ধ্যের ফ্লাইটে ব্যাক করে গেছি। কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মঞ্চে আসার পর
আমার ইচ্ছা থাকলেও আমি এখন কমরেড সরকারের বাড়ি গিয়ে প্রণাম করতে পারবো না, রাজনৈতিক বাধ্যবাধকতা থাকছে। ত্রিপুরার সঙ্গে আমার সম্পর্ক নতুন নয়। কমরেড গৌতম দাস আপনাদের ডেইলি দেশের কথা, সিপিএম এর কাগজ, গোটা সংগঠন, কমরেড গৌতম দাস আমাকে আলাপ করিয়ে দিয়েছিলেন আমাদের ওখানের গণশক্তির অভিক দত্ত। গৌতম দাসের সঙ্গে আমার সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল। ভদ্রলোক, নিপাট ভদ্রলোক হতে পারে, তার রাজনীতি আমি সমর্থন করি না, বা আমার রাজনৈতিক বিশ্বাস তিনি সমর্থন করেন না, কিন্তু সিনিয়র মানুষ, ভদ্রলোক, ভালো লোক। কলকাতায় যেদিন খবর পেলাম মারা গেছেন, কয়েকদিন আগে কোন সিপিএম এর নেতা অ্যাপোলো হাসপাতালে পৌঁছানোর আগে কুণাল ঘোষ কিন্তু সেখানে গিয়ে মরদেহের পাশে দাঁড়িয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব করোনা টেস্ট করিয়ে নেওয়া যায়, বাংলা সিপিএম এর নেতারা এসে পৌঁছচ্ছেন, এবং যত তাড়াতাড়ি কমরেড গৌতম দাসের দেহ ত্রিপুরায় আগরতলায় তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া যায়, কলকাতা থেকে যারা চেষ্টা করেছেন আমিও তার মধ্যে একজন, কারণ আমি গৌতম দাসকে শ্রদ্ধা করতাম। এই কথাগুলো আপনাদের আর এক মুখ্যমন্ত্রী সুনীল রঞ্জন মজুমদার স্নেহ করতেন। তার সৌজন্যে আমারও আরো একাধিকবার ত্রিপুরায় আসা। একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন, তার সঙ্গে আসা সুধীর বাবুর আতিথেয়তায় জনসভা হয়েছিল, কর্মসূচি হয়েছিল। একবার এসেছিল মমতাদির সঙ্গে নৃপেন চক্রবর্তীর সঙ্গে মিলিত হতে। তখন তিনি এমএলএ হোস্টেলে থাকতেন, সিপিএমটাকে সরিয়ে দিয়েছে। মমতাদি গান গেয়েছিলেন, তুমি কি কেবলই ছবি। ফলে আমাকে যদি কেউ ভাবতে বসেন যে আমি টুক করে এখন ভোটের সময় এসে ত্রিপুরার মাটিতে এসছি, আমার মনে হয় আপনারা ভুল করবেন। ফলে যারা যারা সমালোচনা করতেন তাদের যথাসম্ভব ব্যাখ্যা দিয়ে আমি মূল বক্তৃতায় ঢুকবো। আর এতেও যদি সন্তুষ্ট না হন, তাহলে পর যেখানে মিটিং করব সেখানে আরো ডিটেল বলে দিয়ে যাব। শুধু এইটুকু বলবো, আমি যখন থেকে ত্রিপুরার মাটিতে ত্রিপুরার উন্নয়ন নিয়ে কখনো মানিক সরকার, কখনো সুধীর রঞ্জন মজুমদারদের সঙ্গে ত্রিপুরার মাটিতে এসে কাজ করেছি, তখন আজকের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ত্রিপুরা ছেড়ে দিল্লিতে অন্য লোকের বাড়িতে অন্য কাজ করেছেন। ফলে আমরা ত্রিপুরার বাইরে থেকে আসেনি। বহিরাগত যদি হয়, আজকের মুখ্যমন্ত্রী বহিরাগত। কেন এসছি? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে। কারণ বাংলা এবং ত্রিপুরা একই পরিবারের দুটো ঘর। আমাদের ভাষা, আমাদের ভূগোল, আমাদের সংস্কৃতি অনেক মিল, অনেক মিল, অনেক মিল। দীর্ঘদিন আমরা কেন্দ্রের বৈষম্যের শিকার ছিলাম। বাংলা, ত্রিপুরা সবাই। দিল্লি রাজনীতি যারা করেছেন তারা এই রাজ্যগুলোকে শুধু সংখ্যায় ব্যবহার করেছেন। সংখ্যা, এতগুলো এমপি চাই, এতগুলো অমুক চাই। সেই রাজ্যকে যখন ফিরিয়ে দেওয়ার কথা এসছে, তখন কিন্তু তারা হাত গুটিয়ে বসে থেকেছেন। বঞ্চিত থেকেছে বাংলা, বঞ্চিত থেকেছে ত্রিপুরা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় তৃতীয়বারের জন্য এসেছে। মাননীয় ত্রিপুরাবাসী, আগরতলার শ্রদ্ধেয় নাগরিকদের বলবো, একবার দুবার নয়, তিনবার এসেছেন। কি করে এলেন? কি করে এলেন? মানুষ ভোট দিয়েছেন। এবারের বিধানসভার ভোট ভেবে দেখবেন কোন কোন অস্ত্র ব্যবহার করেনি ভারতীয় জনতা পার্টি। রাজনৈতিক ভাবে দেউলিয়া একটা দল, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে
নেতাদের বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করিয়েছে। নেতা কম পড়েছে, সিবিআই ইডিকে পাঠিয়েছে। কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করেছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাঠিয়েছেন। তারপরে দাঁড়িয়ে বলেছেন আপকি বার 200 পার। দেখা গেল 213 মমতা ব্যানার্জি, বিজেপি মাত্র 77, 100 ক্রস করতে পারেনি। আর এখন আপকি বার 200 পার, পেট্রোলের দাম আপকি বার 100 পার, ডিজেলের দাম আপকি বার 100 পার, রান্নার গ্যাসের দাম আপকি বার 1000 পার। এইটা হচ্ছে বিজেপির সরকার। বাংলার মানুষ দেখেছেন তৃণমূল কংগ্রেস সকলকে নিয়ে চলতে চায়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, যেখানে যা ধর্ম আছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা মনে করি আমিও হিন্দু ঘরে জন্ম, আমি তো কারোর কাছ থেকে হিন্দুত্ব শিখবো না। আমার মা, আমার ঠাকুমা ঠাকুর ঘর দেখিয়ে দিয়ে গেছেন। আজও যখন রাস্তায় বেরোই, মোবাইলে মায়ের করে যাওয়া ঠাকুরের ছবি, ঠাকুর ঘরের ছবি, ঠাকুরের সিংহাসনের ছবি। কোন দল আসছে আমাকে হিন্দুত্ব শেখাতে? কেন আসছে? মাননীয় নাগরিক, মনে রাখবেন এই লড়াইটা রাজনীতির লড়াই, বেঁচে থাকার লড়াই, রুটি কাপড়া আর মাকানের লড়াই। রামজির নাম বলছে, জয় শ্রীরাম বলছে। রামজিকে তো আমরা সবাই শ্রদ্ধা করি। আমার ঈশ্বর আমার মনে থাকবেন, আমার ঈশ্বর আমার বাড়িতে থাকবেন, আমার ঈশ্বর আমার হৃদয়ে থাকবেন, আমার ঈশ্বর আমার ঠাকুর ঘরে থাকবেন। রাস্তায় যখন মিছিল করব তখন বলবো এটা রুটি কাপড়া আর মাকানের লড়াই। পেট্রোলের দাম বাড়ছে কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। ডিজেলের দাম বাড়ছে কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। রান্নার গ্যাসের দাম বাড়ছে কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। যারা ভুল করেও বিজেপিকে ভোট দিয়েছিলেন, পেট্রোল পাম্পে যান, জয় শ্রীরাম বিজেপি করি, সস্তায় পেট্রোল হবে, 1 টাকা কমে দেবে না। জয় শ্রীরাম বিজেপি করি, সস্তায় ডিজেল হবে, 1 টাকা কম দেবে না। জয় শ্রীরাম বিজেপি করি, রান্নার গ্যাসটা 500 টাকায় হবে, দেবে না, দেবে না, দেবে না। ধর্ম আলাদা রাখুন, ধর্ম আলাদা থাক, জীবনের লড়াইটা আলাদা। বাংলায় কি হয়েছে দেখুন, পশ্চিমবঙ্গে কি হয়েছে? কোন সে ম্যাজিক? মমতা ম্যাজিক। কাকে বলে মমতা ম্যাজিক? জীবনের প্রত্যেকটা মুহূর্ত, জন্ম থেকে মৃত্যু, আপনি বা আপনার পরিবার সরকারের সহায়তা পাচ্ছেন। রাস্তা গ্রামে পর্যন্ত, বাড়ি পর্যন্ত পাকা রাস্তা, পানীয় জল। এখন বাংলায় বাড়ি বাড়ি দূরের নদী থেকে জল আনা সেই দিন শেষ। পাশের গ্রামের পুকুর থেকে জল আনা সেই দিন শেষ। আমার বাড়ি, আমার পাড়ার নলকূপ থেকে জল আনা, আর তারপর বাড়ি বাড়ি পাইপ দিয়ে জল যাচ্ছে, কাজ চলছে পুরো দমে। সরকারি হাসপাতাল, স্বাস্থ্য ফ্রি, স্বাস্থ্য সাথী কার্ড দিলে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে, ওষুধ বিনামূল্যে, পরীক্ষা বিনামূল্যে। মানুষ কি এমনি এমনি ভোট দিচ্ছেন? মানুষকে বোকা ভাবাটা কি ঠিক? জীবনের প্রত্যেকটা সময় আপনার মেয়েটি পড়ছে, আপনার বাচ্চাটা পড়ছে, স্কুলের বই, খাতা, জামা, জুতো, পিঠের ব্যাগটা পর্যন্ত ফ্রি। একটু বড় হচ্ছে কন্যাশ্রী, আর একটু বড় হচ্ছে কন্যাশ্রীর পরের স্টেজ, বিয়ে দেবেন
রূপশ্রী, একের পর এক স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন মানুষের পাশে থাকাটা রাষ্ট্রের কর্তব্য। ছাত্ররা ঋণের কার্ড পাচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন গভর্নমেন্ট গ্যারান্টি দিচ্ছে, ব্যাংক তুমি লোন দাও স্টুডেন্টকে, গভর্নমেন্ট তার গ্যারান্টি দিচ্ছে, মানুষ পাচ্ছেন। আমাদের কি ওখানে সমস্যা নেই? আছে। আমাদের ওখানে কি কাজকর্মে ভুল হয় না? হয়। মানুষ মাত্রে হয়, আপনার হয় না, আপনার বাড়িতে হয় না, আপনার ক্লাবে হয় না, আপনার অফিসে হয় না। কিন্তু সব মিলিয়ে মানুষ যেটা পাচ্ছেন সেটা লোকের চোখে দেখছেন। আপনারা জানেন মানুষকে বিজেপি ধারাবাহিক ভুল বুঝিয়ে যাচ্ছে। বেকার সমস্যা বাংলাতেও ছিল তীব্র, ত্রিপুরাতেও রয়েছে বেকার সমস্যা। আজকে দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট, সারা দেশে যেখানে বেকারত্ব কমার গ্রাফ, ভালো করে বুঝবেন, কেন্দ্রীয় সরকার রিপোর্ট দিচ্ছে বেকারত্বটা কমার যে গ্রাফ, তাতে পশ্চিমবঙ্গ অন্য সব রাজ্যকে ফেলে এগিয়ে গিয়েছে। কারণ সেখানে শিল্পে চাকরি হচ্ছে, কারণ সেখানে স্বনির্ভর কর্মসূচিতে রোজগার বাড়ছে, মানুষের আয় বাড়ছে। এই করোনার মধ্যে, লকডাউনের মধ্যে সারা দেশে মাথা পিছু আয়ের যা গড়, তার থেকে বেশি দেশের 1 নম্বর রাজ্য পশ্চিমবঙ্গ। কি করে হচ্ছে? কি করে হচ্ছে? কারণ বাংলা সরকার, তৃণমূল কংগ্রেস মনে করে রাজনীতির জায়গায় থাকবে, ভোট আসবে, ভোট যাবে, মিটিং হবে, মিছিল হবে, কিন্তু মানুষের পাশে যদি থাকা যায় তাহলে সারা বছর মানুষ আশীর্বাদ করবেন, ভোট থাকুক বা ভোট না থাকুক। আমাদের তো বাংলায় আলাদা করে প্রচার করতে হয় না। যে ছাত্র সারা বছর প্রচার করে তাকে পরীক্ষার আগে রাত জেগে পড়তে হয় না। পশ্চিমবঙ্গে যেদিন যখন ভোট বলবেন তৃণমূল কংগ্রেস ভোট লড়বে, ভোট জিতবে, এই আত্মবিশ্বাস আছে, কারণ মানুষ সমর্থন দিচ্ছেন। ত্রিপুরা বামফ্রন্ট একটা জায়গা অব্দি চেষ্টা করেছে, পারেনি, ফেল করেছে। আমি বামপন্থীদের, সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আমি এদের শুধু রাজনৈতিক বিরোধিতা করছি। এরা চেষ্টা করেছেন দীর্ঘদিন, একটা জায়গায় এসে পারেননি, মানুষ পরিবর্তন চেয়েছিলেন। সেখানে বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে তারা ক্ষমতায় এসছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন কোন বিজেপি? আপনি কেন্দ্রের বিজেপি দেখুন, পেট্রোলের দাম 108, ডিজেলের দাম 105, রান্নার গ্যাস, আরে দাম যখন বাড়ছে পাশাপাশি আপনার বাড়িতে যে গ্যাসটা দিতে আসে তাকেও 10 টাকা 20 টাকা দিতে হয়। 1000 টাকার কাছে চলে যাচ্ছে রান্নার গ্যাসের দাম। যারা রেস্টুরেন্ট চালান তাদের গ্যাসের দামটা প্রায় 1800-900 টাকায় গিয়ে পৌঁছেছে। ভোজ্য তেলের দাম বেড়ে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল বাদ দেওয়া হয়েছে। ভাবতে পারেন স্বাধীনতার পর কখনো কাজ হয়েছে? সাধারণ মানুষ, মেহনতি মানুষ, আমরা কি খাবো? আরে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, এটাকে কি রাষ্ট্র নিরাপত্তা দেবে না? এটাকে কি রাষ্ট্র আড়াল করে রাখবে না? আপনারা এই জিনিসগুলি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে বাদ দিয়ে দিলেন। এবার কি হবে? এবার কালোবাজারি দরজা খুলে দিচ্ছেন, দেশের সম্পত্তিগুলো বিক্রি করছেন। এটা হচ্ছে কেন্দ্রের বিজেপি। আর রাজ্যের বিজেপি
এখানে শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসেছেন। 10,323 জন শিক্ষক শিক্ষিকা আইনের প্যাঁচে তাদের চাকরি অনিশ্চিত ছিল, কিন্তু ভোটের আগে বিজেপি বলেছিল নির্বাচনী ইস্তাহারে তারা তাদের বিকল্প ব্যবস্থা করবে, করেনি ছাঁটাই করে দিয়েছে, তাদের সরকারি কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন, যারা পেনশন পান বঞ্চিত হচ্ছেন। আবার দেখুন, ব্যাংকে যে আপনি টাকা রাখবেন তার সুদ কমিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। যারা পেনশনভোগী ত্রিপুরায় আছেন, একদিকে রাজ্য সরকারের জন্য আপনি পেনশনে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকার ব্যাংকের আমানতে সুদ কমিয়ে দিচ্ছে। যাবেন কোথায়? বিকল্প চাইছি আমরা। কলকাতা শহর বাম ফ্রন্টের লাল দুর্গ ছিল, লাল দুর্গ। সেই বাজারে আমরা কলকাতা পুরসভায় সিপিএম কে কোহারা হারিয়ে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেছিল। আমরা বলেছিলাম ছোট লালবাড়ি দখল হলো, বড় লালবাড়ি এরপর দখল হবে। কলকাতায় যারা যান তারা বুকে হাত রেখে বলুন তো বন্ধু, শহরটা পাল্টে যায়নি কেন? মানুষ বছর বছর ভোট দিচ্ছেন তৃণমূলকে কেন? রাস্তা, জল, আপনি কোথাও একটা একদিন জল জমার ছবি দেখলেন? হতে পারে। ভূগোলটা পাল্টাতে পারবো না রাতারাতি। আগে 5 দিন জল জমে থাকতো, আজকে 5 ঘন্টায় জল বেরিয়ে যাচ্ছে। অতিবৃষ্টি হলেও, গঙ্গায় জোয়ার এলেও মানুষ সার্ভিস পাচ্ছেন। আমরা সেটা ত্রিপুরা রাজ্যে করতে চাই। বাংলার মডেল, যে উন্নয়ন, যে পদ্ধতিতে আপনি বলুন, আজকে এখানকার বিজেপি নেতারা রেড়ে করে ওঠে বাংলার বিরুদ্ধে অভিযোগে। শুধু একটু জিজ্ঞাসা করুন না, বাংলা যদি এত খারাপ, তাহলে প্রত্যেকটা বিভাগে কেন্দ্রীয় সরকারের সবকটা স্কিমে আপনাদের কোন বিজেপি শাসিত রাজ্য নয়, প্রথম পুরস্কার তৃণমূল কংগ্রেসের বাংলা কি করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। রাজনীতির অভিযোগ করার আগে নিজের কেন্দ্রীয় সরকারের রিপোর্টটা হিম্মত থাকলে ত্রিপুরার মানুষের সামনে দাঁড়িয়ে দেখান। দেখাতে পারবেন না। রাজনৈতিক কুৎসা, রাজনৈতিক চরিত্র হরণ, হিন্দু মুসলমান বিভেদ, এর বাইরে বিজেপির কিছু করার নেই। আমরা চাইছি মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এখানে আপনাদের যে নেতৃত্ব রয়েছেন এবং ত্রিপুরার মানুষ হাতে হাত মিলিয়ে এমন একটা দুর্ভেদ্য দুর্গ তৈরি করতে, যেখানে সরকার হবে মা মাটি মানুষের সরকার। প্রত্যেকটি পরিবার এখানে কোন না কোন সরকারের স্কিম, সরকারের দায়িত্বে সেই পরিবারের সেই সদস্যের হাতে পৌঁছে যাবে। সামনে পুরসভা নির্বাচন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন 31শে অক্টোবর। অনেক আগেই আসার কথা ছিল অভিষেকের, ভয় পেয়েছে, নানাভাবে আটকেছে। কখনো রেল ধর্মঘট ডাকছে, কখনো 144 ধারা জারি করছে, ছেলে মানুষই মিডিয়া হাউস গুলো ভাঙচুর করছে, এনএসও কে বলে বন্ধ করিয়ে দিচ্ছে। ভাই, বাংলায় তো রিপাবলিক বাংলা চলছে, তোমরা এখানে সব করছো কেন? আমরা পরের পর হামলা দেখলাম। অভিষেক যেদিন এলেন, ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে পুজো দিতে যাচ্ছিলেন, একদিনে 13 জায়গায় হামলা হলো, একজন অ্যারেস্ট হয়নি।
পরের পর হামলা হয়েছে, তারপর আগের দিন সুস্মিতার উপর হামলা হয়েছে। আমাদের মামুন খান একটি ছেলে এমন ভাবে মেরেছে, কলকাতায় ডায়ালিসিস চলছে, কিডনি ডিস্টার্ব হয়ে গেছে। খারাপ কাজ, হামলা খারাপ কাজ। তাকে দেখাচ্ছে তৃণমূলকে। 34 বছরে বাম জমানা সিপিএম এর গণহত্যা, সিপিএম এর সন্ত্রাসকে পরাজিত করে যে দলটা বাংলায় 3 বার ক্ষমতায় আছে, তাদের চোখ রাঙানোর চেষ্টা করবেন না বিপ্লবদের। আত্মবিশ্বাস বেড়ে যায়, জানেন তো। মানলে আমাদের কর্মীদের রক্ত ঝরছে, নিরীহ লোক। জয় শ্রীরাম। শ্রদ্ধা করি রামচন্দ্রকে। আমি মা বোনেদের বলবো, যারা ভুল করেও বিজেপিকে ভোট দিয়েছেন, মা বোনেদের বলবো একটু জিজ্ঞাসা করবেন যারা আপনাকে জয় শ্রীরাম বলাতে আসছে তাদের। আমি শ্রদ্ধা করি রামচন্দ্রকে, কিন্তু জিজ্ঞাসা করুন অযোধ্যার রাম রাজত্বে রাজার সিংহাসনে শ্রীরামচন্দ্র ছিলেন, কিন্তু তার পাশে অযোধ্যায় রানীর আসনে মা সীতা ছিলেন না কেন? জিজ্ঞাসা করুন কেন মা সীতাকে অন্তঃসত্ত্বা অবস্থায় জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছিল? জিজ্ঞাসা করুন রামের পুত্র লব এবং কুশকে রাজপ্রাসাদের পরিবর্তে জঙ্গলে কেন জন্ম নিতে হয়েছিল? জিজ্ঞাসা করুন কেন মা সীতাকে অপমানের লজ্জায় পাতাল প্রবেশের মধ্যে দিয়ে আত্মহত্যা করতে হয়েছিল? বিজেপির রামায়ণে সীতাদের কোনো জায়গা নেই। মা বোনেরা মনে রাখবেন, এরা শুধু ক্ষমতার জন্য ধর্মের নামে নাটক করছে। এরা ধার্মিক নয়, ধার্মিক নয়, ধার্মিক নয়। যদি ধার্মিক হতো, যদি প্রকৃত হিন্দু হতো, তাহলে বুক চিতিয়ে বলতো আমরা পরধর্ম সহিষ্ণু, আমরা রুটি কাপড়া মাকানের লড়াই করি, আমি হিন্দু, আমি হিন্দু বলে দোকান খুলে চেঁচাতে হয় না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বিকল্প পেশ করতে চাইছি। আর যারা রাষ্ট্রীয় ব্যাংকগুলিকে লুট করে বিদেশে পালিয়ে যাওয়া সেই ধনিক শ্রেণীকে সমর্থন করেছে, বিজেপি ভাবছে আগরতলা পুরসভা দখল করবে। আপনাদের কাছে পরিষ্কার কথা, তৃণমূল কংগ্রেস আগরতলায় ভোট লড়ছে আগরতলা পুরসভায় ভোট গ্রহণ করার জন্য। কে প্রার্থী, কোন ওয়ার্ডে প্রার্থী, আমাদের নেতৃবৃন্দ জানিয়ে দেবেন। মনে রাখবেন, মানুষের উপর বিশ্বাস রাখুন। যখন আমরা কলকাতা পুরসভায় ভোট গঠন করেছিলাম, রাজ্যে তখন সিপিএম এর সরকার, কেউ বিশ্বাস করেননি কলকাতা শহর তৃণমূল দখল করে দেবে। আমরা নিয়েছি। এবার বিধানসভা নির্বাচনের সময় যখন বিজেপির প্রবল হইচই চলছে, অনেকে ভেবেছিলেন বিজেপি বুঝি এসে গেল, এসে গেল, এসে গেল। মানুষ ভোট দিয়ে বুঝিয়েছেন না, আসেনি, আসতে পারে না। মানুষ নিজের ভালো বোঝেন, সমাজের ভালো বোঝেন। এবার আগরতলা তৃণমূল কংগ্রেস প্রার্থী দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্ব করছেন। একটা বিকল্প নীতির উপর দাঁড়িয়ে এই শহরকে আধুনিক করে তোলার চেষ্টা হবে। কলকাতাকে যেমন একটি আন্তর্জাতিক মানের শহর করা হয়েছে, আগরতলাকেও কলকাতার যমজ ভাইয়ের মতো করে তোলার চেষ্টা করবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। 23 সালে আমরা সরকার গড়ব ত্রিপুরায়। তার আগে কাজ করে দেখাবার সুযোগ দিন। নো ভোট টু বিজেপি শপথ নিতে হবে। একটা স্লোগান, নো ভোট টু বিজেপি। দ্বিতীয় স্লোগান, ভোট ফর টিএমসি। এই দুটো স্লোগান, এই দুটো মন্ত্র মাথায় রেখে নতুন ত্রিপুরা, নতুন আগরতলা গড়ার ডাক দিয়ে আপনাদের সকলের কাছ থেকে আজকের মতো সভা শেষ করছি। আর বলে যাই, আমার সভা মানে জানেন তো, এরপরে আবার বিজেপি নানা রকম তাদের বক্তব্য কুৎসা ব্যক্তি আক্রমণে রাখবে।
আমি তাদের বলে দিয়ে যাই, ব্যক্তি আক্রমণ যদি করেন আমি প্রস্তুত আছি। পরের দিন যেখানে পাবো যিনি বা যারা ব্যক্তি আক্রমণ করবেন তার ঠিকুচি গোষ্ঠী 14 গোষ্ঠীর হিসাব দিয়ে বাকি তাদের সমস্তটা জবাব দিয়ে যাব। এখানে যারা মনে করছেন মারবেন, এখানে যারা মারছেন, যারা তাদের দালালি করছেন, খেয়াল রাখবেন আমরা জানি কলকাতায় বাইপাসের পাশে কোটি টাকা কোন নেতা ইনভেস্ট করেছে কোন নার্সিং হোমে। আমরা জানি টালিগঞ্জের কোন ফ্ল্যাটে বসে বিজেপির এখানকার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। আমাদের মুখ খোলাবেন না, চরিত্র হনন করতে আসবেন জামা কাপড় খুলে রেখে দেব। আজ আপনাদের কাছে বলছি চোখে চোখ রেখে লড়াই হবে। যদি মার আসে আমরা মার খাবো, আপনারা শুধু ভোট দিন। আপনাদের একটা ভোট আগরতলা শহর ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। ভিক্ষা নয়, চাইছি ঋণ। তৃণমূলকে ভোট দিন, সুদে আসলে উন্নয়নের মধ্যে দিয়ে এই ঋণ তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে শোধ করবে। জয় হিন্দ, জয় বাংলা, জয় ত্রিপুরা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় হিন্দ।